সাংহাই শহরের অতি ছোট একটা হোটেল। হোটেলের মালিকের নাম লুসিন, কাজেই হোটেলটি লুসিনের হোটেল নামে পরিচিত হয়ে গেছে। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরিবিলি। তারই একটি কামরায় দুজন নবাগত চীনেম্যান এসে উঠেছে। এই চীনেম্যান দুজন আমাদের অপরিচিত নয়। তাদের একজন রজত আর একজন বিনোদবাবু। ছদ্মবেশে তাদের এমন সুন্দর মানিয়েছিল যে কারো সাধ্য কি কেউ তাদের চিনতে পারে। তারা দুজনেই তখন বিলেত ফেরত চীনে, মুখে তাদের ইংরেজি বুলি। একদিন বিকেলে লুসিনের হোটেলে বসে তারা দুজনে চা খেতে খেতে এখন কিভাবে কাজ আরম্ভ করা যায় তাই পরামর্শ করছিল। এমন সময় হঠাৎ ঘরে ঢুকল একটা বিশাল দেহি চীনেম্যান। লোকটা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে একটা টেবিল দখল করে বসল। তারপর কফির অর্ডার দিল। লোকটাকে রজত খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। তার ভাবভঙ্গি দেখে রজতের কিরকম একটা সন্দেহ হলো। তাকে দেখেই মনে হলো তার চোখ দুটো যেন খুব পরিচিত, কিন্তু কবে কোথায় সেই চোখ দেখেছে কিছুতেই মনে করতে পারল না। রজত লক্ষ্য করল লোকটা নেহাতি চণ্ডুখোরের মতো ঝিমিয়ে ঝিমিয়ে কফি খাচ্ছে। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সে এক মনে নিজের কফির পেয়ালায় চুমুক দিচ্ছে, আর মাঝে মাঝে চোখ তুলে দরজার দিকে তাকাচ্ছে, যেন সে আগ্রহ ভরে কারোর জন্য অপেক্ষা করছে। এক পেয়ালা কফি খেতে লোকটার প্রায় 15 মিনিট কেটে গেল। রজত তার দিকে তাকিয়ে অনেক কিছুই চিন্তা করছিল। ওই চোখ দুটো যে তার বিশেষ পরিচিত এ বিষয়ে তার আর কোনো সন্দেহই রইল না। এমন সময় একটা বানর মুখ চীনেম্যান খুব ব্যস্তভাবে সেই ঘরে এসে ঢুকল। আগের লোকটির মতো সেও একবার চারিদিকে সতর্কভাবে তাকিয়ে একটা টেবিলের সামনে এসে বসে পড়ল। বানর মুখ লোকটা ঘরে ঢুকবার পর আগের চীনেম্যানটা তার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। রজত লক্ষ্য করে দেখল তাদের মধ্যে ইঙ্গিতে কিছু কথাবার্তা হলো। তারপর কফির দাম দিয়ে দুজনে এমনভাবে সেই ঘর থেকে বেরিয়ে গেল যেন কেউ কাউকে চেনেই না। বিশাল দেখি চীনেম্যানটা হোটেলওয়ালাকে কফির দাম দেবার সময় তার পকেট থেকে অজ্ঞাতে একটা ছোট হলদে রঙের ভাঁজ করা কিছু টেবিলের নিচে পড়ে গেল, কিন্তু ব্যস্ততা তরুণ সে তা জানতেও পারল না। হোটেল থেকে তারা বেরিয়ে যেতেই রজত চেয়ার ছেড়ে উঠে সেই টেবিলের কাছে এসে উপস্থিত হলো। তারপর সেখানে এমনভাবে তুলে নিল যেন অন্য কেউ দেখতে না পায়। কাগজটা তুলে নিয়ে নিজের চেয়ারে ফিরে এসে পরীক্ষা করে সে দেখল জিনিসটা আর কিছুই নয়, একটা ছোট হলদে রঙের রেশমি রুমাল। তার মাঝখানে একটা রক্তবর্ণ বিভৎস ড্রাগনের মূর্তি আঁকা। এমন সময় হঠাৎ একটা কথা মনে পড়ে যেতেই রজত চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। গমেশ! হ্যাঁ, ওই চোখ দুটো যে গমেশের কথা আমি বাজি রেখে বলতে পারি। বিনোদবাবু এতক্ষণ এক মনে চা খেতে খেতে কিছু চিন্তা করছিলেন। এসব কিছুই এ পর্যন্ত তিনি লক্ষ্য করেননি। গমেশের নাম করে রজতকে এইভাবে উঠতে দেখে তিনি ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, গমেশ কোথায় এসে? আপনি একটু বসুন বিনোদবাবু, আমি আধ ঘন্টার মধ্যে ফিরে আসছি। বিনোদবাবু আর কিছু জিজ্ঞাসা করবার আগেই রজত রেশমি রুমালখানা তার পকেটে পুরে ঘর থেকে বেরিয়ে গেল। রজত লুসিনের হোটেল থেকে বেরিয়ে এসে চারিদিকে তাকিয়ে চীনেম্যানের ছদ্মবেশী গমেশের সন্ধান করল। নির্জন রাস্তায় লোক চলাচল বিশেষ ছিল না, কাজেই গমেশকে আবিষ্কার করতে বিশেষ বেগ পেতে হলো না। কিছু দূরে তাকে আর সেই বানরমুখ চীনেম্যানটাকে দ্রুত অগ্রসর হতে দেখে রজত দূর থেকে তাদের অনুসরণ করে চলল। চলতে চলতে রজত ভাবতে লাগলো, কে এই গমেশ? শত্রু জাহাজ থেকে সবার অজ্ঞাতে সে তীরে এলোই বা কখন? আর এই রেশমি রুমালের সাথেই বা তার কি সম্পর্ক? সি গার্ল থেকে নকশাগুলো চুরি যাবার পর থেকেই সমস্ত কিছুই তার কাছে একটা ভয়ানক দুঃস্বপ্ন বলে বোধ হলো। ছদ্মবেশী গমেশ আর সেই চীনেম্যান প্রায় আধ ঘন্টা এপথ ওপথ ঘুরে একটা বহু পুরনো পোড়ো বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর
চারিদিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে বানরমুখ চিনেম্যানটা সেই পোড়ো বাড়ির দরজার কাছে এসে উপস্থিত হল। সে দরজার কাছে পৌঁছতেই হঠাৎ একটা লোক এসে তাদের পথ আগলে দাঁড়ালো। বানরমুখ চিনেম্যানটা তার পকেট থেকে একটা হলদে রঙের রুমাল বের করে তাকে দেখাতেই সে একটু সম্ভ্রমের সাথে পথ থেকে সরে দাঁড়ালো। গোমেশ আর তার সঙ্গী বিন্দুমাত্র ইতস্তত না করে ভেতরে প্রবেশ করল। রজত আন্দাজে বুঝে নিল যে দরজায় দাঁড়ানো লোকটি হচ্ছে বাড়ির প্রহরী। কোনো গুপ্ত স্থান থেকে সে বাড়ির চারিদিকে নজর রেখেছে, যাতে তার অজ্ঞাতে কেউ সেই পোড়ো বাড়িতে ঢুকতে না পারে, অথচ বাইরে থেকে তাকে কেউ দেখতেও না পায়। যেটা দেখে সে ওদের পথ ছেড়ে দিল সেটা গোমেশের পকেট থেকে পড়ে যাওয়া ওই রকম ড্রাগন আঁকা একখানি রেশমি রুমাল। রজত বুঝে নিল এই রকম রুমালই হচ্ছে এই পোড়ো বাড়িতে প্রবেশ করার চিহ্ন বিশেষ। রজত মুহূর্তমাত্র ইতস্তত করল। একা এই বিদেশে একটু অসাবধান হলেই বিপদ অনিবার্য। তাছাড়া গোমেশের মতলব কি এবং ওই অজ্ঞাত রহস্যময় পোড়ো বাড়ির ভিতরেই বা কি আছে তাও সে কিছুই জানে না। কিন্তু বিপদের চিন্তায় অস্থির হলে এখানেই থেমে যেতে হয়, আর তাহলে গোমেশের ব্যাপারেও আর কিছু জানা যাবে না। মনের এই দুশ্চিন্তা ঝেড়ে ফেলে রজত তার পকেটের ভেতরের রিভলভারটার ওপর একবার হাত বুলিয়ে নিয়ে সেই ড্রাগন মার্কা রুমালখানা বের করল। নিমিষের জন্যে একবার তার বুকটা কেঁপে উঠল। তারপর সেই বানরমুখ চিনেম্যানটার মতো মাথা নিচু করে প্রহরীকে রুমাল দেখিয়ে সেই পোড়ো বাড়ির ভিতর প্রবেশ করল। ভেতরে ঢুকে রজত খানিকটা স্বস্তি বোধ করল। প্রহরীটা যে তার ছদ্মবেশ টের পায়নি এই তার পরম সৌভাগ্য, নইলে যে কি ঘটত কে জানে। কিন্তু সে এসেছে কোথায়? আর যাই হোক, এটা সে ধর্ম মন্দির নয় তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু বিপদের আশঙ্কা থাকলেও এখন তো আর ফিরে যাওয়া চলে না। তাছাড়া চলে গেলেই রহস্যও ভেদ হবে না। তাই গোমেশের সন্ধান যেমন করে হোক তাকে করতেই হবে। সে যে সেই নকশাগুলোর সন্ধানেই ঘুরছে এতে আর বিন্দু মাত্র সন্দেহ নেই। তাই তাকে চোখে চোখে রাখলে নকশাগুলোর সন্ধান পাওয়াও যেতে পারে। ভেতরে ঢুকে সামনেই একটা সরু নোংরা গলিপথ, চারিদিক আবছা অন্ধকারে আচ্ছন্ন। রজত ধীরে ধীরে সতর্ক দৃষ্টি রেখে সামনের দিকে অগ্রসর হল, ডান হাতটা তার পকেটে রিভলভারের ওপর, যাতে হঠাৎ বিপদে পড়লে সে অন্তত আত্মরক্ষার সুযোগটুকু পেতে পারে। কিন্তু ভিতরে প্রবেশ করে কোথাও গোমেশ বা তার সঙ্গীকে দেখা গেল না। আরও খানিকটা অগ্রসর হলে কতগুলো অস্ফুট কথাবার্তার শব্দ তার কানে ভেসে আসে, আর সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে পড়ে। তারপর সেই শব্দ লক্ষ্য করে আরেকটু অগ্রসর হয়ে সে একটা প্রকাণ্ড হলের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভেতর অনেকজনের হল্লা আর কথাবার্তার চাপা শব্দ শোনা যাচ্ছে। সে বুঝল ভেতরে অন্তত 10-12 জন চিনেম্যান রয়েছে। বিভৎস ড্রাগন আঁকা ঘোর হলদে রঙের একটা রেশমি পর্দা ঘরটার সামনে ঝুলছিল। রজত সেই পর্দা সরিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। নেশায় আর খেলায় মত্ত চিনেম্যানদের কেউই তার দিকে ফিরেও তাকালো না, যে যার কাজে তখন মত্ত। হলটার ভেতরে ঢুকে তার মনে হলো সে যেন হঠাৎ মন্ত্র বলে কোনো এক রূপকথার রাজ্যে এসে উপস্থিত হয়েছে। রাজপুরীর মতো অপূর্ব ঐশ্বর্য দিয়ে ঘরটা সাজানো, চারিদিকের দেয়াল হলুদ রেশমি পর্দায় ঢাকা, তার মাঝে মাঝে আঁকা এই দলের অপূর্ব সাংকেতিক চিহ্ন। মেঝেতে একটা প্রকাণ্ড হলুদ গালিচা পাতা, তার উপর প্রায় 15 জন চিনেম্যান বসে, কেউ চণ্ড টানছে, কেউ নেশায় মশগুল হয়ে ঢুলছে, কেউ বা মাজাং খেলছে। উজ্জ্বল আলো এই ঘরটা ঝকঝক করছে যেন। অতি পুরনো নোংরা পোড়ো বাড়ির ভেতরে এই অপূর্ব দৃশ্য দেখবার জন্যে রজত মোটেই প্রস্তুত ছিল না। তবু সে নিমেষের মধ্যেই তার মনের ভাব সামলে নিয়ে ঘরের চিনেম্যানদের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগল। কিন্তু গোমেশ বা তার সঙ্গীকে তাদের মধ্যে কোথাও দেখা গেল না। রজতের দৃঢ় বিশ্বাস হল যে এটা একটা গুপ্ত সমিতির আড্ডা বিশেষ। সে শুনেছিল এসব গুপ্ত সমিতির সভ্যেরা নরদেহে পিশাচ মাত্র,
দুনিয়ায় এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। টাকা দিলে এদের দিয়ে সব কিছু করানো যায়। আজ এক অদ্ভুত উপায়ে সে এই রকমেরই একটা ভীষণ গুপ্ত সমিতির আড্ডায় এসে উপস্থিত হয়েছে। কিন্তু তখন আর অগ্রসর হওয়া ছাড়া এসব কথা চিন্তা করে কোনো লাভ ছিল না। চিনেম্যানেরা যদি কোনো কারণে বিন্দুমাত্র সন্দেহ করে, তবে তাকে সেখান থেকে প্রাণ নিয়ে আর ফিরে আসতে হবে না। এ কথা রজত ভালোভাবেই জানত। তাছাড়া এখন ভয় পেয়ে ফিরে যাবার চেষ্টা করা মানে ইচ্ছে করে মৃত্যুকে ডেকে আনা। সে ঘরে ঢুকে অন্যান্য চিনেম্যানদের মতোই চণ্ডুর একটা নল টেনে নিয়ে চুপ করে বসে পড়ল। ঘরের কেউ তাকে লক্ষ্য না করায় সে খানিকটা নিশ্চিন্ত হল। এখন তার মনে এক নতুন চিন্তা এসে উপস্থিত হয়েছে। গোমেশ কোথায়? সে কোন পথে অদৃশ্য হল? তাহলে কি এই বিপদ মাথায় করে এখানে আসাই তার সার হল? রজতকে বেশিক্ষণ ভাবতে হলো না, কারণ হঠাৎ সেই ঘরের পর্দা ঠেলে গোমেশ আর তার সঙ্গী চিনেম্যান সেই ঘরে প্রবেশ করল। তারপর কোনো দিকে না তাকিয়ে সবাইকে পার করে ঘরের উল্টো দিকের একটা পর্দা ঠেলে ভেতরে অদৃশ্য হল। রজত এবার মুশকিলে পড়ল। গোমেশ এতক্ষণ ছিল কোথায়? ওই পর্দার আড়ালেই বা গেল কোথায় কে জানে। চারিদিকে চিনেম্যানরা তখন তাদের খেলা আর নেশা নিয়ে মত্ত। কোনো দিকে তাদের দৃষ্টি নেই। রজত সুযোগ বুঝে উঠে দাঁড়ালো। তারপর চিনেম্যানদের ভঙ্গিতে ঘরের উল্টো দিকের সেই পর্দা সরিয়ে গোমেশকে অনুসরণ করল। ভেতরে ঢুকে খানিকটা যেতেই সে দেখল একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গিয়েছে। গোমেশ সেই পথেই গেছে আন্দাজ করে রজত সিঁড়ি দিয়ে নিচে এসে উপস্থিত হল। সিঁড়ির ঠিক সামনেই একটা ছোট ঘর, কিন্তু ওপরের ঘরের মতো নিচের ঘরে ঐশ্বর্যের বাহুল্য নেই। এ ঘরের শোভা অন্য রকম। এ ঘরের দেওয়ালে দেওয়ালে ঝুলছে নানা রকম অস্ত্রশস্ত্র, তীরধনুক, রামদা, ছোড়া, ছুরি, সরকি, বল্লম ইত্যাদি। আর তার চার কোণে ঝুলছে চারটি বড় বড় হুক। তাতে কয়েক জোড়া হাতকড়ি, কয়েকটা শিকল, সরু ও মোটা ইত্যাদি। ঘরের মাঝখানের বেদির উপর এক বৃদ্ধ চিনেম্যান বসে। তার সামনে একটা সোনার ড্রাগন মূর্তি। ঘরের আলোয় সোনার জৌলুস শত গুণে বেড়ে উঠেছিল। বেদির সামনে সুবিস্তৃত গালিচা পাতা, তাতে বসে আছে প্রায় 10-12 জন বলিষ্ঠ চিনেম্যান, নরদেহে সাক্ষাৎ রাক্ষসের মতো। রজত তাদেরই একপাশে গিয়ে বসল। গোমেশ আর তার সঙ্গীকে এখানে দেখতে পেয়ে সে অনেকটা স্বস্তি বোধ করল। বসে বসে রজত ভাবতে লাগল, এতদূর পর্যন্ত কোনো বাধা না পেলেও শেষ রক্ষা হবে কিনা তা ভগবানই জানেন। এই পর্যন্ত এখানকার কোনো চিনেম্যান তার দিকে মুখ তুলে পর্যন্ত তাকায়নি, কারণ তারা খুব ভালো করেই জানে যে একমাত্র এই সমিতির সভ্য ছাড়া এখানে আর কারো প্রবেশ করা অসম্ভব। তাই তাকে এই গুপ্ত সমিতির সভ্য মনে করেই কেউ কোনো ভ্রুক্ষেপ করেনি। কিন্তু তারপর একবার যদি এদের নেশা কেটে যায়, আর একবার যদি এরা টের পায়, তাহলে কি হবে? এই ছদ্মবেশ তাদের চোখে কতক্ষণ ধুলো দিতে পারবে? প্রায় মিনিট 10 এইভাবে কেটে গেল। তারপর সবাই একটু চঞ্চল হয়ে উঠতেই রজত মুখ তুলে তাকিয়ে দেখতে পেল বৃদ্ধ চিনেম্যান তার নেশা কাটিয়ে ঘরের চারিদিকে তাকাচ্ছে। বৃদ্ধ পুরোহিত একবার সকলের ওপর চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর অথচ কর্কশ কণ্ঠে গোমেশের দিকে তাকিয়ে বলল, বিদেশি শয়তান, তুমি কি উদ্দেশ্যে রেশমে ড্রাগনের এই পবিত্র আবাস ভূমি তোমার পদধূলিতে কলঙ্কিত করেছ? কে কে তোমায় নিয়ে এসেছে এখানে? গোমেশকে ইতস্তত করতে দেখে তার সঙ্গী বানরমুখ চিনেম্যানটা সসম্ভ্রমের সাথে বলল, প্রবল প্রতাপান্বিত রেশমি ড্রাগনের মালিক আমি একে নিয়ে এসেছি। এই লোকটা আমাদের সমিতির সাহায্য চায়, তার বিনিময়ে সে আপনার চরণে কিছু অর্থের প্রণামী দিতেও প্রস্তুত। বৃদ্ধের মুখের ভাব এই কথায় কিছু বদলালো। সে বলল,
আমি কিভাবে এই বিদেশিকে সাহায্য করতে পারি? এর কাছে বহু মূল্যবান পদার্থ আছে, সেগুলো সে কিছুদিনের জন্য প্রবল বিক্রমশালী রেশমি ড্রাগনের কাছে গচ্ছিত রাখতে চায়। কারণ সে জানে এই রেশমি ড্রাগনের গহ্বর থেকে কিছু উদ্ধার করা স্বয়ং যমরাজেরও অসাধ্য। বেশ, আর কোনো প্রার্থনা? হ্যাঁ ধর্মাবতার, আরও প্রার্থনা আছে। ব্রিটিশ গভর্নমেন্টের দুজন গোয়েন্দা একে প্রতি কাজে বাধা দিচ্ছে। একে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অথচ লোক দুটো আছে যেখানে সেখানে কোনো বিদেশের পক্ষে কিছুই করা সহজ নয়। কারণ সে হোটেলটা ছোট হলেও তার প্রত্যেকটি কামরায় যে কজন অতিথি বাস করে তারা সবাই প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত চীনে। এই অসহায় বিদেশি সেই কাজেও আমাদের সাহায্য প্রার্থনা করছে। তার প্রার্থনা ওই লোক দুটোকে একদম সরিয়ে দিতে হবে। আচ্ছা, কোথায় আছে তারা? লুসিন হোটেলে। সেখানেই তারা চীনে ছদ্মবেশে বাস করছে। এই বিদেশি নানাভাবে তাদের অনুসরণ করে এই খবরটা জানতে পেরেছে। বেশ, সাহায্য করব। তাদের সরিয়ে দেওয়া হবে পৃথিবী থেকে। এই কাজের ভার 2, 3, 5, 26, 27 ও 28 নম্বর সদস্যদের ওপর ছেড়ে দেওয়া হলো। কিন্তু এই কাজের যা দাম তা দিতে হবে সকলের আগে। কত দিতে হবে আর কবে চাই তা পাশের ঘরে সেক্রেটারির কাছে জেনে নাও। আর শোনো বিদেশি, রেশমি ড্রাগনের গর্ভে তোমার দ্রব্য নিরাপদে থাকবে। আমার এই কথা তুমি বিশ্বাস করতে পারো? গোমেশ তার পকেট থেকে পুরু খামে ভরা একটা কিছু তার হাতে দিলে বৃদ্ধ পুরোহিত তার ভেতরে কি আছে তা জিজ্ঞাসা মাত্র না করে সেখানে গ্রহণ করল। তারপর বেদিটার পেছনে কোনো জিনিসের ডান হাতটা দিয়ে ধাক্কা দিয়ে বলল, বিদেশি শয়তান এখন বিদেয় হতে পারি। তার প্রতিশ্রুতি মতো অর্থের প্রণামী নিয়ে এখানে এলেই সে তার মূল্যবান পদার্থ ফেরত পাবে। এই কথা বলার সাথে সাথে কোনো এক অদৃশ্য উপায়ে পুরোহিত তার বেদি সমেত ধীরে ধীরে নিচের দিকে তলিয়ে গেল। রজত দেখতে পেল পুরোহিতের শেষ কথা শুনে গোমেশ ও তার সঙ্গী দুজনেই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। সম্ভবত পাশের ঘরে সেক্রেটারির কাছে যাবে। অন্যান্য চিনেম্যানদের সঙ্গে রজতও সেই ঘর থেকে বেরিয়ে ওপরে এসে হাজির হলো। কিন্তু তখন আর কোনো দিকে খেয়াল করবার মতো তার মনের অবস্থা ছিল না। সে বুঝল গোমেশ তাহলে জানতে পেরেছে যে তারা চিনেম্যানের ছদ্মবেশে লুসিন হোটেলে আছে, আর দুনিয়া থেকে তাদের সরাবার জন্যে গোমেশ যে কত বড় একটা শক্তিশালী সমিতির সাহায্য নিচ্ছে রজত তা নিজের চোখেই দেখে এলো। তাহলে এখন উপায়? তাদের ছদ্মবেশ ও ছদ্মনাম সবই যে তাহলে ব্যর্থ। একে একে আরও কয়েকটা প্রশ্ন তার মনে জেগে উঠল। সে ভাবল, বৃদ্ধ চিনেম্যানকে গোমেশ যে খামখানা দিল তাতে তাতে কি এমন বহুমূল্য পদার্থ রয়েছে? সেই গোপন নকশাগুলো নাকি নাকি অন্য কিছু? আর তাই যদি হয় তাহলে কি সমস্ত ব্যাপারটাই গোমেশের শয়তানি? তবে কি গোমেশই সেই মুখোশধারী নকশা চোর যে শত্রু জাহাজে ওর কেবিনে এসেছিল? না না, তাই বা কি করে সম্ভব? গোমেশের মতো লোক কি কখনো মুখোশধারীর মতো পরোপকারী হতে পারে? সে যে তাদের জীবন বাঁচিয়েছে। একবার জীবন বাঁচিয়ে আবার সে মারতে চাইবে কেন? এসব কথা ভাবতে ভাবতে অন্ধকার গলিপথ দিয়ে রজত বাইরে আসছিল। এমন সময় পেছনে কারো দ্রুত পায়ের শব্দ শুনে সে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। আবঝাভাবে একটা চিনেম্যান তার সামনে এসে বিদ্রুপের স্বরে বলল, এ পথে এসে কিছু ভুল করেছো বন্ধু।
আমাদের পক্ষে কাজটা খুব সহজ করে দিয়েছ। এখানে আর বিনোদবাবু তোমার উদ্ধার করতে আসবে না। বোকা বাঙালি, তোমার অনধিকার চর্চার ফল এবার ভোগ করো। অতি পরিচিত কণ্ঠস্বর, কিন্তু সেই স্বর কার তা পরিষ্কার কিছু বোঝবার আগেই মাথায় প্রচণ্ড একটা আঘাতে রজতের চোখে অন্ধকার ঘনিয়ে এলো। সে একবার আত্মরক্ষার জন্য হাত দিয়ে পকেট থেকে রিভলভারটা বের করবার চেষ্টা করলো মাত্র, কিন্তু পরক্ষণেই টলতে টলতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান হলে রজত অতি কষ্টে উঠে বসল। মাথায় দারুণ যন্ত্রণা সত্ত্বেও সে কোথায় এসেছে তা দেখবার জন্যে চারিদিক ভালো করে তাকালো। একে একে গত রাতের সব কথাই মনে পড়ে গেল তার। একটা দুঃস্বপ্ন মনে করে রজত শিউরে উঠল, কিন্তু শত্রুপক্ষ তাকে কোথায় এনে রেখেছে, যা ভীষণ অন্ধকার, কিছুই যে দেখা যায় না। তার ছদ্মবেশ সত্ত্বেও এখানে কেউ তাকে চিনতে পেরেছিল সন্দেহ নেই, কিন্তু কে সে? ঘরটা দারুণ অন্ধকার ছিল বলে সে প্রথমে কোথায় আছে তা ঠিক করে ঠাউর করতে পারল না। রজত একধারে দেওয়াল ধরে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই তার মনে হলো সামনের অন্ধকারে কোথাও যেন একটা চাপা নিঃশ্বাসের শব্দ হচ্ছে। তবে কি তার সাথে আরও কেউ এই ঘরে বন্দী? পকেটে হাত দিয়ে রজত তার রিভলভারটা খুঁজল, কিন্তু সেটা তার পকেট থেকে অদৃশ্য হয়েছে দেখে সে কিছুমাত্র আশ্চর্য হল না। সে অজ্ঞান হবার পর আততায়ী তার পকেট হাতড়ে তার রিভলভারখানা বের করে নিয়েছে। সেই নিঃশ্বাসের শব্দটা তখনও কোত্থেকে আসছে তা দেখবার জন্যে রজত আন্দাজে সামনের দিকে এগিয়ে গেল। অন্ধকারে কিছুই দেখা যায় না, তবুও আন্দাজে বোধ হলো তার খুব সামনেই কেউ যেন ফোঁস ফোঁস করে দম টানছে। শত্রু হোক মিত্র হোক, রজত সাহসে ভর করে জিজ্ঞাসা করল, কে ওখানে? উত্তর দাও, নইলে গুলি করব কিন্তু। রজতের এই ডাকে কেউ সাড়া দিল না। শুধু তার চোখের সামনে অন্ধকারে হাত তিনেক দূরে জ্বলে উঠল ক্ষুদ্র ক্ষুদ্র দুটো রক্তবর্ণ চোখ। ওই জ্বলন্ত চোখ দুটো দেখেই রজত এক লাফে পেছন দিকের দেওয়াল ঘেঁষে এসে দাঁড়ালো। তারপর বুঝতে চেষ্টা করলো অন্ধকারে ওই ভয়াবহ ছোট ছোট চোখ দুটো কার। ফোঁসফোঁসানির সাথে সামনেই সেই চোখ দুটো এদিক ওদিক তুলছিল। তাই দেখে ওই চোখ দুটো কার এখন আর তা বুঝতে বাকি রইল না রজতের। সঙ্গে সঙ্গে সমস্ত শরীর তার ভয়ে বরফ হয়ে এলো। চীনে গুন্ডারা তাকে একটা ভয়াবহ পাইথনের সাথে অন্ধকার ঘরে রেখে গেছে তার ফলার হিসেবে। হাত পা খোলা রাখবার কারণ সে বুঝতে পারল। পাতালপুরীর এই অন্ধকার ঘরে পাইথনের কবল থেকে মুক্তি পাওয়ার কথা একমাত্র পাগল ছাড়া কেউ কল্পনাও করতে পারবে না। রজত পেছনের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ঘামতে লাগলো। একেবারে নিরস্ত্র অবস্থায় ভয়ঙ্কর পাইথনের কবল থেকে মুক্তি পাওয়ার কোনো পথই সে খুঁজে পেল না। অন্ধকারে সাক্ষাৎ জমের মতো সেই চোখ দুটো তখনও হেলে দুলে ধীরে ধীরে রজতের দিকে অগ্রসর হচ্ছিল। তাকে অগ্রসর হতে দেখে রজত সাহসে বুক বেঁধে তৈরি হয়ে দাঁড়ালো। মরতে হয়তো তাকে হবেই, কিন্তু সে দৃঢ় সংকল্প করল ভীরুর মতো না মরে সর্পরাজকে অন্তত কিছু শিক্ষা দিয়ে যাবে। সে তাকে বুঝিয়ে দেবে কাকে সে শিকার করতে এসেছে। হঠাৎ ওপর থেকে এক ঝলক আলো নিচের অন্ধকার ঘরে এসে পড়ল। রজত মুখ তুলে ওপর দিকে চাইল। ওপরের খানিকটা জায়গা জুড়ে একটা জানালার মতো ফোকর সে দেখতে পেল। সেই ফোকরের বাইরে থেকে একটা চীনে ম্যানের হাত ঘরের ভেতর ঢুকল। হাতে একটা ক্ষুদ্র শিশি। রজত বুঝতে পারল শিশির তরল পদার্থটা তার গায়ে ঢেলে দেওয়াই সম্ভবত চীনে ম্যানটার উদ্দেশ্য। রজত দেখল ওপর নিচ তার সমান বিপদ উপস্থিত, কারণ সেই শিশিতেই নিশ্চয়ই কোনো বিষাক্ত পদার্থ আছে, আর তার লক্ষ্যস্থল বোধহয় সে নিজেই। সে নিজেকে সামলে নিয়ে এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে রইল। অদ্ভুতভাবে কয়েকবার দুলে হাতটা হঠাৎ সেই শিশিটা উপর করে দিল তার উপর। সঙ্গে সঙ্গে পাইথনটা একটা তীব্র ফোঁসফোঁসানিতে পাতালপুরীর ক্ষুদ্র ঘরখানায় আতঙ্কের সৃষ্টি করল। কিন্তু কি আশ্চর্য, সেই তার
শেষ গর্জন, সেই তার শেষ নিঃশ্বাস। পাইথনের বিশাল দেহ মুহূর্তের মধ্যে নিস্তব্ধ ও অসাড় হয়ে পড়ে রইল। দেখতে দেখতেই হঠাৎ আবার সেই ফোকরটা বন্ধ হয়ে গেল। ঘরটা আবার ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। রজত চুপ করে বসে ভাবতে লাগলো, তার চোখের সামনে পরপর যা ঘটে গেল তা সত্যি নাকি মিথ্যে কল্পনা মাত্র। পাইথনের আক্রমণে সে মরতে বসেছিল, অথচ কোনো এক অদৃশ্য হাত পাইথনটাকে মেরে আবার অদৃশ্য হয়ে গেল। শত্রু হলে তাকে নিশ্চয়ই এই ভয়াবহ মৃত্যু থেকে রক্ষা করত না। তবে তবে সে কে? এই শত্রুপুরীতে কে তাকে এমনভাবে ভয়াবহ মৃত্যুর কবল থেকে রক্ষা করে আবার অদৃশ্য হয়ে গেল? প্রায় ঘন্টা দুয়েক চুপচাপ কেটে গেল। মৃত পাইথনটার সাথে ঘরে থাকতে রজতের সমস্ত শরীর ঘৃণায় শিউরে উঠছিল। এমন সময় আবার আগেকার মতো ওপরের খানিকটা জায়গা সরে গিয়ে একটা ফোকরের সৃষ্টি হলো। তারপর দড়ি ধরে একটা লোক অতি সহজেই নেমে তার কাছে এসে উপস্থিত হলো। লোকটা নিচে এসে দাঁড়াতেই দেখা গেল তার পোশাক পরিচ্ছদ সমস্ত চিনেম্যানের মতো হলেও তার মুখে একটা কালো রঙের রেশমি মুখোশ আঁটা। পাতলা রেশমি কাপড়ের ফাঁক দিয়ে দুটো চোখ জলজল করে জ্বলছিল। রজত কিছু জিজ্ঞেস করার আগেই মুখোশধারী তাকে বলল, শেষ রক্ষা করতে পারলে না বন্ধু। অবশ্য এর জন্য তোমাকে বিশেষ দোষ দেওয়াও চলে না, কারণ আর এক মুহূর্ত দেরি হলেই চীনি গুন্ডাদের পোষা ওই পাইথনটার কবলে পড়ে তোমার কি অবস্থা হতো তা তো বুঝতেই পারছো নিশ্চয়। এই রেশমি ড্রাগন সমিতির কোপে পড়ে কত লোক যে এইভাবেই মৃত্যুবরণ করেছে তা তো স্বয়ং ভগবানই জানেন। তোমার অদৃষ্টে আজ ঠিক তাই ঘটতে যাচ্ছিল বন্ধু। তুমি কে? পাইথনের হাতে ফেলে আমাকে মারবার চেষ্টা করেও আবার আমাকে এইভাবে রক্ষা করবার উদ্দেশ্যটাই বা কি তোমার? তুমি ভুল করছো বন্ধু। আমি তোমাকে মারবার চেষ্টা কখনো করিনি, কারণ পরের প্রাণকে আমি ঠিক নিজের প্রাণের মতোই মূল্যবান মনে করি। সুতরাং তা নিয়ে ছিনিপিনি খেলার স্বভাব আমার নেই। আমি শুধু তোমাকে একটা যন্ত্রণাদায়ক ভয়াবহ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি মাত্র। আমার প্রাণদাতাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তুমি কে তা আমি এখনো জানতে পারিনি। সত্যি পরিচয় দিতে তোমার সাহসের অভাব হবে না নিশ্চয়ই? না বন্ধু, আমার পরিচয় দিতে ভয়ের কোনো কারণই নেই, কিন্তু আমার পরিচয় শুনলে তুমি খুব আনন্দিত হবে বলে তো মনে হয় না। তখন হয়তো আমার ভাগ্যে তোমার অজস্র ধন্যবাদের বদলে জুটবে শুধু তিরস্কার। যাই হোক, আগে আসল কথাগুলো বলা দরকার। তাতে তোমার লাভ হবে এই যে অনেকগুলো ভুল ধারণার হাত থেকে তুমি মুক্তি পাবে, এবং সেই গোপন নকশাগুলোর জন্যও আকাশ পাতাল চিন্তা আর তোমাকে করতে হবে না। প্রথম থেকেই বলছি, মন দিয়ে শোনো। সিগাল জাহাজে তোমাদের সহযাত্রী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। কি উদ্দেশ্য নিয়ে আমি সিগাল চড়ে সমুদ্র পাড়ি দিয়েছিলাম সেসব কথা না হয় তোমায় পরে বলবো, আগে আসল ব্যাপারটা বলি। ফিরিঙ্গি গোমস আর সমরের সাথে তোমাদের ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখেই আমি আগেই টের পেয়েছিলাম যে তোমাদের অদৃষ্টে বিপদই ঘনিয়ে আসছে, কারণ তারা দুজনেই দুটি বিপরীত উদ্দেশ্য নিয়ে চলছিল। এ কথা ধারণা করবার শক্তিও তোমাদের ছিল না। গোমস নকশাগুলোর জন্য আগে থেকেই প্রাণপণ চেষ্টা করে আসছিল, কিন্তু ক্যাপ্টেন স্ট্রং এর অত্যাধিক সতর্কতার জন্য সে সফল হয়নি। যখন সে দেখল যে নকশাগুলো সে এইভাবে হাত করতে পারবে না, তখন সে এক মারাত্মক শেষ অস্ত্র নিক্ষেপ করল। সে জাহাজের রেডিও অপারেটর ছিল, সুতরাং অতি সহজেই সবার অজ্ঞাতে সে শত্রুপক্ষের সাবমেরিনকে জাহাজের টর্পেডো ছোড়বার নির্দেশ দিল।
অবশ্য এখানে আগেই বলে রাখি যে গোমস বেতনভোগী শত্রুর চর না হলেও অজস্র টাকার লোভে শত্রুর হাতে গোপন নকশাগুলোও তুলে দিতে রাজি হয়েছিল। গোমসের কথা মতো শত্রুপক্ষের সাবমেরিন সিগালে টর্পিডো নিক্ষেপ করলো। গোমস ভেবেছিল যে এই গোলমালের সুযোগ নিয়ে সে নকশাগুলো হাত করে সরে পড়বে, কারণ জাহাজ ডুবির পর শত্রু সাবমেরিনে যাওয়া তার পক্ষে তো মোটেই কঠিন ছিল না। শত্রু সাবমেরিনের আবির্ভাব হতেই জাহাজে হইচই পড়ে গেল। কোনো দিকে লক্ষ্য না করে তখন সবাই জাহাজ এবং নিজের প্রাণ রক্ষা করবার জন্যই ব্যস্ত হয়ে উঠল। আর ঠিক সেই সময়ই গোমস চুপি চুপি ক্যাপ্টেনের ঘরে এসে হাজির হলো। ক্যাপ্টেন তখন ডেকের উপর ছিলেন বলে গোমসের শয়তানিটা টের পেলেন না, কিন্তু মুখোশধারী আমি প্রথম থেকেই গোমসের উপর নজর রেখেছিলাম। সুতরাং গোমস নকশাগুলো চুরি করে ক্যাপ্টেনের ঘর থেকে বেরিয়ে আসতেই আমার মুখোমুখি হলো। মুখোশ পরা একটা লোককে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই প্রথমে হতভম্বই হয়ে পড়ে, কিন্তু হঠাৎ এইভাবে বাধা পাবে তা তো সে স্বপ্নেও ভাবতে পারেনি। তারপর আমাকে তার প্রতিদ্বন্দ্বী কোনো শত্রুর চর মনে করে সে হাতের রাইফেল তুলে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। গোমসের চরিত্র আমার অজানা ছিল না। নকশাগুলোর জন্য জাহাজের এতগুলো লোকের জীবন বিপন্ন করতে যার বিবেকে বাঁধেনি, একটা মানুষের প্রাণ তো তার কাছে মাছির সমান। কিন্তু গোমসের গুলি এড়িয়ে আমি তাকে গুলি করলাম, মারবার জন্য নয়, শুধু একটু শিক্ষা দেবার জন্য। তাকে গুলি করে আহত করবার ইচ্ছেও আমার মোটেই ছিল না, কারণ আমি তোমাকে আগেই বলেছি যে পরের প্রাণকে আমি ঠিক নিজের প্রাণের মতোই মূল্যবান মনে করি। গোমসকে গুলি করতে বাধ্য হয়েছিলাম আমার নিজের প্রাণ রক্ষা করবার জন্য। তাকে নিরস্ত্র করবার উদ্দেশ্যেই আমি তার হাত লক্ষ্য করে গুলি করি। গুলি খেয়ে সে আহত হয়ে মাটিতে পড়তেই আমি তার কাছ থেকে নকশাগুলো কেড়ে নিয়ে পালিয়ে যাই। গোমস সেই নকশাগুলো হাতে পেয়েও হারিয়ে প্রায় পাগল হয়ে ওঠে। সে তন্ন তন্ন করে জাহাজটা খুঁজে বেড়াতে থাকে সেই মুখোশধারীর সন্ধানে, কিন্তু জাহাজে তখন আর কোনো মুখোশধারী ছিল না। আমি তখন আমার সাজ পোশাক আবার বদলে ফেলেছি। মুখোশধারী চোরকে ধরতে না পেরে গোমসের যত আক্রোশ গিয়ে পড়ল ওই তিনজনের উপর, ইন্সপেক্টর বিনোদবাবু, সমর আর তুমি। এই তিনজনই হলো তার লক্ষ্যস্থল। তার ধারণা হলো হয়তো তোমাদের মধ্যেই কেউ ওর উপর বাটপাড়ি করেছে। যাই হোক, জাহাজ তো ডুবে গেল। ঘন্টা কয়েক সমুদ্রে কাটাবার পরই স্পেন দেশের পতাকাধারী একটা ছদ্মবেশী শত্রু জাহাজ এসে অনেককেই উদ্ধার করল। বলাই বাহুল্য, শত্রু সাবমেরিন তোমাদের জাহাজ ডুবিয়ে দেবে আর শত্রু জাহাজ এসে তোমাদেরকে উদ্ধার করবে, এই সবই ছিল গোমসের বেতার নির্দেশে। গোমসও সবার অজ্ঞাতে সেই শত্রু জাহাজে গিয়েই আশ্রয় নিল, কিন্তু সে তখনও নকশাগুলোর মায়া ছাড়তে পারেনি। তাছাড়া সে ভালোভাবেই জানতো যে নকশাগুলো যার কাছে আছে তাকেও প্রাণ রক্ষা করবার জন্য সেই জাহাজেই আশ্রয় নিতে হবে। তাই সে আবার গোপনে সেই নকশাগুলোর সন্ধান করতে লাগলো। বলাই বাহুল্য, আমিও সেই জাহাজেই আশ্রয় নিয়েছিলাম। দুদিন জাহাজে কাটিয়েই আমি টের পেলাম যে জাহাজটা মোটেই স্পেনের নয়। প্রচুর গোলাগুলি নিয়ে তা শত্রুরই কোনো বন্দরে চলেছে। একই শত্রুর জাহাজ, তার উপর পরম শত্রু গোমস। সুতরাং বিপদ ঘটতে যে বেশি দেরি হবে না তা আমি আগে থেকেই জানতাম। সেই জন্যই রাতে তোমার ঘরে গিয়ে তোমাকে আমি সতর্ক করে দিয়ে আসি। হ্যাঁ, সে কথা আমি জীবনেও ভুলব না। আজীবন কৃতজ্ঞ থেকে আমি তা স্মরণ করব। বেশ, তা রেখো। যাই হোক, গোমস তো শত্রু জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে বেশ ভালোভাবেই মিলেমিশে গেল।
কিন্তু যে নকশাগুলোর জন্য এত বড় ষড়যন্ত্র, সে তার কিছুই পায়নি, কোনো খোঁজও দিতে পারল না। কাজেই নকশার জন্য তখন আরম্ভ হলো ক্যাপ্টেন স্ট্রংয়ের উপর অকথ্য অত্যাচার। এই ভেবেই যে মুখোশধারী বা যে কেউই নকশাগুলো নিয়ে থাক না কেন, ক্যাপ্টেন স্ট্রং তা জানতেন। সে আবার কিরকম যুক্তি? গোমেশ সচক্ষে দেখলো যে মুখোশধারী সেজন্য দায়ী, তবু ক্যাপ্টেনের উপর অত্যাচার করতে পরোয়া করলো না। জানোই তো, দুর্বৃত্তের ছলের অভাব নেই। এই ব্যাপারটাও ঠিক সেই রকমই। বিশেষত শত্রু জাহাজের ক্যাপ্টেন গোমসকে খুব কড়া কড়া কথা বলতে শুরু করে দিয়েছিল। মিছিমিছি একটা জাহাজ ডোবানো হলো, অথচ তাতে নিজেরই কোনো লাভ হলো না। এই জন্য সে খুব চটিয়ে গিয়েছিল। গোমসকে তখন নিজের মান সম্ভ্রম এসব রক্ষা করতে হবে তো, কাজেই ঝড় বয়ে গেল নিরীহ ক্যাপ্টেন স্ট্রং এর উপর দিয়ে। গোমসকে বলে এই করেই নিশ্চিন্ত ছিল না। সে তোমাদের কতগুলো গোপন কথা শুনতে পেয়ে ঠিকই বুঝে নিয়েছিল যে তোমরাও পুলিশেরই লোক, আর এই নকশার সঙ্গে তোমাদেরও স্বার্থ রয়েছে। কাজেই সে এরপর তোমাদের মারবার চেষ্টা শুরু করলো। মুখোশধারী লোক হয়তো তোমাদেরই কেউ। ক্রমশ সে এই ধারণাটাই ক্যাপ্টেনের মাথায় ঢুকিয়ে দিতে লাগলো, এবং তারই চেষ্টাতে অবশেষে অনেকটা কৃতকার্যও হয়েছিল। ক্যাপ্টেন প্রথমে ভেবেছিলেন যে তোমরা বুঝি বিলেত যাত্রী, দুজন সাধারণ প্যাসেঞ্জার মাত্র। কাজেই সে প্রথমে গোমসের কথা বিশ্বাস করেনি। কিন্তু ক্যাপ্টেন স্ট্রংকে অত্যাচার করে সে একদিন তারই মুখ থেকে তোমাদের সত্যিকারের পরিচয় জানতে পারে। কিন্তু বিনোদবাবু ও তুমি ব্রিটিশ গভর্নমেন্টের দুটো যাত্রেল স্তম্ভ, সম্ভবত এই বিশ্বাস যখন ক্যাপ্টেনের মনে পাকা হলো, তখন তোমরা সাংহাই বন্দরে তীরের দিকে অগ্রসর হচ্ছ। তোমরা তখন বোটের উপর মাঝ সমুদ্রে, কাজেই তার নাগালের বাইরে। ক্যাপ্টেন যে তোমাদের লক্ষ্য করে গুলি ছোড়বার হুকুম দেয়, তার একমাত্র কারণ হলো যে সে বুঝলো তোমরা পালিয়ে যাচ্ছ। কিন্তু তিনটে পিস্তল থাকায় তোমাদের আত্মরক্ষা করাটা কঠিন হলো না। তিনটে পিস্তল? হ্যাঁ, তাই বটে। সেই ছদ্মবেশী নাবিকও তো সশস্ত্রই ছিল। প্রাণ বাঁচানোর জন্য আমরা তার কাছেও কম কৃতজ্ঞ নই। কিন্তু তুমি এত সব জানলে কি করে? দুই জাহাজেই তুমি আমাদের সহচর ছিলে, সেটা বিশ্বাস করছি। কিন্তু শত্রু জাহাজের কেউ, গোমেশ ছাড়া আর কেউ যে সেই বিস্ফোরণের ভেতর থেকে বেঁচে আসতে পারে, এই যে বিশ্বাস করা কঠিন। বিশেষত জাহাজ থেকে অনেকটা দূরে সেই ছদ্মবেশী নাবিকের পিস্তলও যে আমাদের পালানোর পথ সহজ করে দিয়েছিল, এ তুমি দেখলেই বা কি করে, আর জানলেই বা কি করে? তুমি তখন কোথায় ছিলে বন্ধু? তোমাদের পাশেই ছিলাম। আমার পাশে? হ্যাঁ বন্ধু, তোমাদের পাশেই ছিলাম। আমি সেই ছদ্মবেশী নাবিক। কিছুক্ষণ সবাই নিস্তব্ধ। বুঝি একটা বজ্রপাত হলেও রজত এতটা বিস্মিত হতো না। মিশ্রিত কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কি তুমি সেই ছদ্মবেশী নাবিক, মিস্টার আয়ার, মুখোশধারী? আমি সব। তবে আরো কিছু বিষয়ের জিনিস তোমার এখনো জানবার বাকি রয়েছে রজত। শোনো, জাহাজের গুমঘর থেকে কয়েকটা ডিনামাইট চুরি করে আমি সেগুলো বারুদের ঘরে রেখে এসেছিলাম। সাংহাইতে এসে জাহাজ ত্যাগ করবার সময় বারুদের ঘরে গিয়ে ডিনামাইটের খুব কাছে আমি কতগুলো জ্বলন্ত ন্যাকড়া রেখে দিয়ে আসি। আমার সেই কাজের ফল যে কি হয়েছিল তা তো তোমরা স্বচক্ষেই দেখেছ। আর সেই নকশাগুলো, সেগুলো তাহলে কার কাছে আছে? আসলে নকশাগুলো আমার কাছেই আছে, যদিও তার একটা জাল সংস্করণ গোমসের হাতে পড়েছে। আমারই কৌশলে গোমস তার বানরমুখ বন্ধুর সাহায্যে আমার উপর বাটপারি করে সেই নকশাগুলো উদ্ধার করেছে। তার নজর ঘোরাতে হলে এছাড়া আর কোনো পথই ছিল না। কিন্তু গোমেশ সেই রেশমি ড্রাগনের চীনে গুন্ডাদের সাথে ভিড়ল কি মতলবে?
গোমস এই রেশমি ড্রাগন দলেরই একজন সভ্য। কোনো বিদেশিকে এই গুন্ডা দলের সভ্য কিন্তু করা হয় না। কিন্তু গোমসের মা একজন চৈনিক ছিলেন এবং সে নিজেও বহু বছর সাংহাইতেই কাটিয়েছে। তাই তার পক্ষে এই চীনে গুন্ডাদের দলে যোগ দিতে বিশেষ বেগ পেতে হয়নি। গোমসের ধারণা যে সে আসল নকশাগুলোই হাতে পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও এইখানে সে অপেক্ষা করছে অন্য কারণে। টাকার লোভে সে নিজের দলের উপরই বাটপারি করবার মতলব করেছে। সে ও তার চীনে বন্ধু এখন রেশমি ড্রাগনের প্রতীক রত্নখচিত ওই সোনার ড্রাগন মূর্তি চুরি করবার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আমি তাদের গোপন কথা শুনে বুঝেছি, যে মুহূর্তে সেটা তাদের হাতে আসবে, গোমস সেই মুহূর্তেই সাংহাই ছেড়ে পালাবে। 1 মিনিট, আসল নকশাগুলো তোমার কাছেই আছে বললে, তো সেগুলো দিয়ে তোমারই বা কি স্বার্থসিদ্ধি হবে বলতে পারো? আর এই নরাধম চীনে গুন্ডাদের দলেই বা তুমি ঢুকেছো কোন মতলবে? এখনই তোমার প্রশ্নের উত্তর দিতে আমি মোটেই রাজি নই বন্ধু। তবে এইটুকু বলে রাখি যে আমিও গোমসের উপরে একটু বাটপারি করবার আশা রাখি। তার মানে তুমিও সেই রত্নখচিত ড্রাগন মূর্তি হস্তগত করবার মতলবে আছো, তাই তো? প্রায় তাই বটে। তবে তোমার বুঝতে একটু ভুল হয়েছে। ড্রাগনটা ওই দলের সম্পত্তি হলেও সেটা তারা সৎ পথে কিন্তু অর্জন করেনি। কত নিরীহ লোকের সর্বনাশ করে তাদের পয়সায় তিল তিল করে ওই ড্রাগন মূর্তি তৈরি হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। সুতরাং আমার মতে সেটা ন্যায্য অধিকারী আর যেই হোক ওই গুন্ডারা নিশ্চয়ই নয়। সুতরাং সেটা এদের কাছ থেকে ছলে বলে কৌশলে আদায় করাটা মোটেই নিন্দার নয়। কিন্তু এখন আর সময় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। তার আগে আরও কতগুলো দরকারি কথা বলে যাই। মৃত পাইথনটা যেখানে পড়ে আছে তার ঠিক পেছনেই একটা লোহার ছোট্ট দরজা দেখতে পাবে। সেটা আর কিছুই নয়, একটা গোপন সুড়ঙ্গ পথের মুখ। কোনো ভয়ানক বিপদ উপস্থিত হলে এই দলের গুন্ডারা পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাবার জন্য ওই পথ ব্যবহার করে। গোমস আর তার চীনে বন্ধুটিও মাঝে মাঝে এই পথ দিয়েই গোপনে যাতায়াত করে থাকে। তাদের অনুসরণ করেই আমি এসব জানতে পেরেছি। এই গোপন সুড়ঙ্গ পথের শেষ হয়েছে সমুদ্রের তীরে একটা পোড়া বাড়িতে। সেখান থেকে লুসিনের হোটেলে ফিরে যেতে তোমার অসুবিধা হবে না। সুড়ঙ্গ পথের রক্ষক এই পাইথনটা এখন মৃত, সুতরাং সুড়ঙ্গ পথে যেতে এখন আর তোমাদের কোনো ভয়ের কারণ নেই। তাই আপাতত বিদায়, যদিও শিগগিরই আবার আমাদের দেখা হবে। আর 1 মিনিট বন্ধু, আর 1টা মিনিট। অনেক কিছুই তুমি জানো মনে হচ্ছে, কিন্তু 2টো খবর তোমার কাছে আমি জানতে চাই। বলো। ক্যাপ্টেন স্ট্রং এখন কোথায়? আর সিগালের অপর বেতার চালক সমরই বা কোথায়? তাদের সঙ্গে আমাদের যথেষ্ট হৃদ্যতা ছিল, তাই তাদের কোনো খবর না জানা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছি না আমি। তারাও কি শত্রু দলের কারসাজিতে মারা পড়েছে? ক্যাপ্টেন স্ট্রংয়ের মৃত্যু হয়েছে বটে, শত্রু জাহাজে বন্দি অবস্থায় তার উপর যে অকথ্য অত্যাচার হয়েছিল সে কথা তো তোমাকে আগেই বলেছি। অবশেষে ডিনামাইটের বিস্ফোরণে তিনি মারাও গেছেন নিশ্চয়ই। রজত জেনে শুনেও আমাকে এমন একটা সাংঘাতিক কাজ করতে হয়েছিল, কারণ তাছাড়া আর কোনো উপায়ই ছিল না। আমি বুঝেছিলাম ক্যাপ্টেনকে কোনো মতেই আমি বাঁচাতে পারবো না। তিনি তো ক্রমশই মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছেন, বড়জোর আর 2-4 দিন মাত্র। ক্যাপ্টেনকে উদ্ধার করা একেবারেই অসম্ভব হওয়ায় আর ওই নরঘাতক ডাকাতগুলোকে একটা শিক্ষা দেওয়ার জন্যই আমাকে এমন কাজটা করতে হয়। আর সমরের কথা জিজ্ঞেস করছো রজত? গোমস বা তার শত্রুদের সাধ্য কি যে কেউ তার বিন্দুমাত্র ক্ষতি করে? সে সুস্থ এবং সম্পূর্ণ নিরাপদ। কিন্তু কোথায় সে? সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে রজত, চিনতে পারছো না বন্ধু? এ তুমি কি বলছো বন্ধু? মানে তুমি সেই সমর? হ্যাঁ, আমি সেই সমর।
অদ্ভুত, আশ্চর্য, এ যে এক অপূর্ব বিস্ময়। তোমার প্রকৃত নাম তাহলে মিস্টার আয়ার নয়? না, শুধু তাই নয় রজত, সমরও আমার প্রকৃত নাম নয়। আসলে সমর নামে সিগাল জাহাজে যে বেতার চালক কাজ করছিল তাকে কৌশলে সরিয়ে দিয়ে তার জায়গায় আমাকে নকল সমর সাজতে হয়েছিল রজত। কিন্তু কেন? তোমার এই কৌশল কেন? সিগাল জাহাজে খুব দরকারি নকশা যাচ্ছে, আর তোমরাও যাচ্ছ তার দায়িত্ব নিয়ে। এই খবর প্রথম যেদিন জানতে পারি তখনই আমি বুঝে গিয়েছিলাম যে কাজটা খুব একটা নির্বিঘ্নে হবে না। নিশ্চয়ই কোনো অজ্ঞাত বিপদ তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আমি তখন সিগাল জাহাজের প্রত্যেকটি কর্মচারী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর করতে থাকি। আমার উদ্দেশ্য ছিল এদের মধ্যেই কোনো বিশ্বাসঘাতক বা শত্রুর গুপ্তচর থাকা সম্ভব কিনা সেটা জানা। সকলেই আমার পরীক্ষায় পাশ করে গেল, পারল না কেবল গোমস। কারণ আমি জানতে পারলাম বেতার চালক গোমস মাত্র 10 দিন আগে তার ছেলের অসুখের জন্য একটা টেলিগ্রাম পেয়ে বাড়ি গিয়েছিল, কিন্তু তার 2 দিন পরেই সে আবার নাকি কাজে ফিরে আসে। সে বলেছে তার ছেলে নাকি ভালো হয়ে গেছে। আমি সেই ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারি যে গোমস তার বাড়ি যাচ্ছিল বটে, কিন্তু সে আর বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি। তার বাড়িতে খোঁজ খবর নিয়ে জানলাম যে ছেলে পেলে তারা সবাই সুস্থ, সেরকম কোনো টেলিগ্রামই তারা কেউ করেনি। তখনই বুঝে যাই আসল গোমসকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সেখানে কোনো নকল গোমসের উদয় হয়েছে। সুতরাং এই লোক নিশ্চয়ই কোনো শত্রুপক্ষেরই লোক। কিন্তু তুমি কে? কি তোমার আসল পরিচয়? জানতে চাও? তাহলে শোনো, আমি রবিন, দস্যু রবিন। রজত যেন এক মুহূর্তে হিমালয়ের চূড়া থেকে পড়ে গেল অতল গহ্বরে। বিস্ময়ের রেশ যখন মিলিয়ে গেল, ঘর তখন শূন্য। দস্যু রবিন তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কখন যে অদ্ভুতভাবে দড়ি বেয়ে ওপরে উঠে গেছে রজত তা লক্ষ্যই করতে পারেনি। গোপন সুড়ঙ্গ পথ থেকে বের হয়ে রজত যখন তার হোটেলে ফিরে আসে তখন ভোর হয়ে এসেছে। তাকে দেখে বিনোদবাবু লাফিয়ে উঠে বললেন, এতক্ষণ কোথায় ছিলে রজত? আছি বলে তুমি হোটেল থেকে চলে গেলে, অথচ সমস্ত রাত একেবারে নিরুদ্দেশ। আমার আশঙ্কা হয়েছিল তুমি হয়তো কোনো চীনে গুন্ডার হাতে পড়েছ। শুধু চীনে গুন্ডা নয়, সাক্ষাৎ আমি একেবারে জমের মুখে গিয়ে পড়েছিলাম। কিন্তু আমায় বাঁচালো কে জানেন? কে? দস্যু রবিন। দস্যু রবিনের কৃপাতেই আজ জমের মুখ থেকে ফিরে আসতে পেরেছি আমি। না হলে এতক্ষণে আমাকে লুসিনের হোটেলে না ফিরে এক বিরাট পাইথনের গর্ভে বিশ্রাম করতে হতো। তারপর একে একে সব কথাই সে বিনোদবাবুকে খুলে বলল। সব শুনে বিনোদবাবু উৎসাহের সঙ্গে বললেন, তাহলে তুমি তৈরি হয়ে নাও রজত। চীনে পুলিশের সাহায্যে আজই আমি এই ষড়যন্ত্রের মূল নায়ক গোমেশকে গ্রেফতার করব। আর তুমি তো সেই গোপন সুড়ঙ্গ পথ দেখে এসেছো। সেই পথেই পুলিশ নিয়ে আমরা রেশমি ড্রাগনের আড্ডায় গোপন অভিযান করব। গোমেশ আজ আর আমাদের ফাঁকি দিতে পারবে না। আর সেই সঙ্গে যদি রবিন দস্যুকেও পাওয়া যায় তাহলে নকশাগুলো উদ্ধার হবে। দস্যু রবিন ধন্যবাদের পাত্র, সন্দেহ নেই, কারণ সে তোমাকে আজ ভয়াবহ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। কিন্তু তাহলেও আইনের চোখে সে দস্যু ছাড়া আর কিছুই নয়। না হলে এই নকশাগুলোর পিছু পিছু ভারতবর্ষ থেকে সেও ছুটে এসেছে কেন বলতে পারো? কাজেই রাজকর্মচারী হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি, নকশা চুরির ষড়যন্ত্রের জন্য সেও অপরাধী। সুতরাং কর্তব্যের খাতিরেও তাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। সেই সুড়ঙ্গ পথ দেখাতে আমার কোনো আপত্তি নেই। যে কোনো উপায় হোক ওই ভয়ানক চীনে গুন্ডার দলকে গ্রেপ্তার করতেই হবে। কিন্তু দস্যু রবিনকে গ্রেপ্তার করতে পারবেন এই আশা আমি করি না, কারণ তার মস্তিষ্ক আমাদের চেয়ে অনেক বেশি সরেস। তার প্রমাণ আমি পেয়েছি। আমি বাজি রেখে বলতে পারি যে আপনি সাংহাই শহরের সমস্ত পুলিশ বাহিনী নিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে পারবেন না। সে অনায়াসে আপনাদের নাকের ডগার ওপর দিয়ে ঘুরে বেড়াবে। সে হলো মায়াবী দস্যু। তাকে গ্রেপ্তার করা আপনাদের ক্ষমতার বাইরে। সে তোমার জীবন বাঁচিয়েছে, সুতরাং তোমার মুখে তার প্রশংসা শুনে আমি মোটেই আশ্চর্য হইনি, আমার খারাপও লাগেনি। কিন্তু সে মায়াবী হোক আর যাই হোক,
আমার চোখে আজ আর সে ধুলো দিতে পারবে না। চেষ্টা করে দেখতে পারেন, তবে আপনাদের বেকুব বনতে যে দেরি হবে না সেটা আমি বলে দিলাম। সন্ধ্যের পর অন্ধকারে গা ঢাকা দিয়ে 25 জন সশস্ত্র ছদ্মবেশী পুলিশ নিয়ে বিনোদবাবু সমুদ্র তীরে সেই পোড়ো বাড়িতে এসে হাজির হলেন। তারা একটা ছোট ঘরে এসে কতগুলো কাঠের টুকরো সরাতেই ছোট একটা লোহার দরজা বেরিয়ে পড়ল। এই সেই সুড়ঙ্গ পথের আর একটা মুখ, এই পথেই আমি এসেছিলাম। সুড়ঙ্গ পথের সেই দরজা খুলতে অসুবিধে হলো না। সবাই সেই অন্ধকার সুড়ঙ্গ পথ ধরে সামনের দিকে অগ্রসর হলো। বিনোদবাবুর হাতে একটা কোল্টের শক্তিশালী পিস্তল, পিছনে 25 জন সশস্ত্র প্রহরী। পথের শেষে রজত যে ঘরে পাইথানের সাথে বন্দী হয়েছিল সবাই সেইখানে এসে উপস্থিত হলো। মরা পাইথানটা তখনও সেখানে পড়ে। সেটাকে পায়ের সামনে দেখতে পেয়েই বিনোদবাবু আঁতকে উঠে দুপা পিছিয়ে গিয়ে বললেন, বাপরে, এই যে স্বয়ং যমরাজ। হ্যাঁ, যমরাজই বটে, তবে এখন আর একে ভয় নেই, কারণ এখন এটা একটা পিঁপড়ের চেয়েও নিরীহ। কি এক সাংঘাতিক অ্যাসিড ঢেলে দস্যু রবিনের দফা রফা করে দিয়েছে। এই সময় উপরের দিকে তাকিয়ে রজত দেখল সেই ফোকরটা খোলা, কিন্তু তার মনে পড়ল এখান থেকে পালাবার সময় সে ফোকরটা বন্ধ অবস্থায় দেখেছিল। যাই হোক, ফোকরটা খোলা থাকায় সেখান দিয়ে উপরে উঠতে খুব বেশি অসুবিধে হলো না। কিন্তু উপরে উঠে চারিদিকের অবস্থা দেখে তারা থমকে দাঁড়ালো। মনে হলো কিছুক্ষণ আগে সেখানে যেন একটা লঙ্কা কাণ্ড হয়ে গিয়েছে। চারিদিকের জিনিসপত্র, টেবিল, চেয়ার একেবারে লণ্ডভণ্ড হয়ে রয়েছে। কোথাও কেউ নেই, কেবল একধারে একটা লোক এক খণ্ড কাঠের সঙ্গে শক্ত করে বাঁধা। বিনোদবাবু পিস্তল হাতে এগিয়ে এসে বিস্মিতভাবে বললেন, কে? গোমেশ? তোমার এই অবস্থা কেন চাঁদ? তোমাকে তো আমরা এরকম লক্ষ্মী ছেলেটির মতো শান্ত অবস্থায় দেখতে পাবো আশা করিনি। তোমাদের অভ্যর্থনা করবার জন্যই তো আমরা এতগুলো লোক মাল মশলা নিয়ে হন্তদন্ত হয়ে এতদূর ছুটে এসেছি, অথচ আমাদের একদম নিরাশ করে তুমি নিজেই হাত পা বাঁধা অবস্থায় তৈরি হয়ে পড়ে আছো আমাদের অভ্যর্থনা জানাবার জন্য। কি আফসোসের কথা, আমাদের এত জোগাড় যন্ত্র তাহলে কি একেবারে বৃথাই হলো বলতে চাও? সাবাস ইন্সপেক্টর, বলিহারি তোমাদের বুদ্ধি। শত জন্ম চেষ্টা করলেও তোমাদের ক্ষমতা ছিল না আমাকে গ্রেপ্তার করার। শুধু একজনকে অবহেলা করেই আমার এই দুরবস্থা। কে তোমাকে হাত পা বেঁধে রেখে গেছে গোমেশ? আর সে কোথায়? দস্যু রবিন। আমার এই অবস্থার জন্য দায়ী সেই। তাকে অবহেলা করেই আজ আমার এই অবস্থা। ভারত ছেড়ে রওনা হওয়ার পর থেকেই সব সময় সে শিকারী কুকুরের মতো আমার পেছনে ঘুরে বেরিয়েছে। জাহাজে লক্ষবার তার সাথে দেখা হলেও আমি তাকে চিনতে পারিনি। জানতাম না যে শয়তানিতে সে আমারও গুরু হওয়ার যোগ্য। কিন্তু সেই নকশাগুলো কোথায়? ঘণ্টাখানেক আগেও এর উত্তরে বলতাম যে সেগুলো আমার কাছে আছে, কিন্তু আমার সেই ভুল ধারণা এখন বদলে গেছে। তাই এখন বলবো যে সেগুলো আছে দস্যু রবিনের কাছে। সে এত বড় শয়তান যে বন্ধুর ছদ্মবেশে অভিনয় করে কতগুলো জল নকশা সে আমার হাতে তুলে দিয়ে আমাকে ধোঁকা দেয়। তার সে শয়তানি আমি টের পাইনি। টের পেলে আমার এই দুরবস্থা হতো না। আর সেই সোনার ড্রাগন মূর্তিটা, সেটা কোথায়? আচ্ছা, একটা ব্যাপার আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু এখন তোমার এই প্রশ্নে তাও পরিষ্কার হলো। দস্যু রবিনী তার মানে পাইথনটাকে মেরে তোমাকে বাঁচিয়েছিল। তার মানে গোপন সুড়ঙ্গ পথ আর ড্রাগনের কথাও তুমি তার কাছেই শুনেছ, তাতে সন্দেহ নেই। হ্যাঁ, ড্রাগন এবং নকশা দুটোই রবিনের কাছে। তার অদৃষ্ট সুপ্রসন্ন, তাই সে এক চালে বাজিমাত করে চলে গেছে। আর আমি এখানে নিরুপায় হয়ে পড়ে আছি তোমাদের অপেক্ষায়। গোমেশের হাতে হাত কড়া লাগিয়ে বিনোদবাবু সমস্ত বাড়িটাই তন্ন তন্ন করে খুঁজে বেড়ালেন, কিন্তু রবিন বা চীনে গুন্ডাদের কাউকেই কোথাও দেখতে পেলেন না। তারা সবাই যেন বেমালুম হাওয়ার সাথে মিশে গিয়েছে।
ব্যর্থ হয়ে বিষণ্ণ মনে বিনোদবাবু তাঁর দলবল নিয়ে ফিরে এলেন। কি বিনোদবাবু, রবিনকে গ্রেপ্তার করতে পারলেন? মাঝখান থেকে সে নিজেই আমাদের অপমানিত করবার উদ্দেশ্যে গোমেশকে বেঁধে রেখে গিয়েছিল আমাদের ভেট দেবার জন্য। হ্যাঁ, এখন বুঝতে পারছি ব্যাপারটা কত গুরুতর। সত্যি কথা বলতে কি, রবিনের পক্ষে সবই সম্ভব। এমনকি এখন যদি জানতে পারি তুমিই দস্যু রবিন, তাহলেও আমি আর আশ্চর্য হব না। দোহাই বিনোদবাবু, রবিনকে গ্রেপ্তার করতে না পেরে যে আপনার মাথা ঠিক নেই সেটা না হয় স্বীকার করলাম, কিন্তু আমাকে রবিন বলে ভুল করার মতো এতটা অসুস্থ আপনার মস্তিষ্ক এখনো নিশ্চয়ই হয়নি। হ্যাঁ, আমি স্বীকার করি যে পুলিশের লোকেরা অনেক কিছুই অঘটন ঘটাতে পারে, এমনকি দিনকে রাত করাও হয়তো আপনাদের পক্ষে অসম্ভব নয়। কিন্তু আমাকে দস্যু রবিনে পরিণত করা আপনার মতো ঝানু ইন্সপেক্টরেরও ক্ষমতার বাইরে রবিনবাবু, কারণ সে আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। হোটেলে ফিরে এসে তারা দেখল যে সাংহাইয়ের একজন বড় পুলিশ অফিসার তাঁদের অপেক্ষায় বসে আছেন। বিনোদবাবু আসতেই তিনি হেসে উঠে জিজ্ঞাসা করলেন, কি বিনোদবাবু, আপনাদের এই অভিযানের ফল কি হলো? গোমেশকে গ্রেপ্তার করা সম্ভব হলেও দস্যু রবিন বা সেই চীনে গুন্ডাদের কারো পাত্তা পায়নি। কোনো উপায়ে খবর পেয়ে তারা আগে থাকতেই সরে পড়েছিল। যাই হোক, তাতে কোনো ক্ষতি নেই, কারণ নকশাগুলো পাওয়া নিয়েই তো আসল কথা। কিন্তু সেই নকশাগুলো আমরা উদ্ধার করতে পারিনি। দস্যু রবিন নকশাগুলো আমাদের জন্য ফেলে রেখে যায়নি। তাতে আপনাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। নকশাগুলো আমরা অন্য উপায়ে উদ্ধার করেছি। নকশাগুলো এখন আমাদের কাছেই আছে এবং রেশমি ড্রাগনের চীনে গুন্ডারাও সকলেই বন্দী হয়েছে। নকশা, চীনে গুন্ডা, এসব কি বলছেন আপনি? রেশমি ড্রাগনের আড্ডা, সমস্ত বাড়িটা খানাতল্লাশ করে আমরা যা পারিনি, আপনাদের পক্ষে তা সম্ভব হলো কেমন করে? আমাদের সাথে আপনি রহস্য করছেন না নিশ্চয়ই? আপনাদের সাথে যে রহস্য করছি না তার প্রমাণ এক্ষুনি আপনাদের দেব, কিন্তু এইখানে একটা কথা আপনাদের বলে রাখা দরকার। সেটা হলো, সেই নকশাগুলো উদ্ধার এবং চীনে গুন্ডাদের গ্রেপ্তার করতে আমাদের দস্যু রবিনের সাহায্য নিতে হয়েছিল। রবিন আমাদের এমন কতগুলো সংবাদ দেয় যার সাহায্যে আমরা চীনে গুন্ডাদের সবাইকে গ্রেপ্তার করতে পেরেছি। নকশাগুলো এবং রত্নখচিত ড্রাগন মূর্তিটাও আমরা তার কাছেই পাই। এই সেই নকশা। বলে ভদ্রলোক একটা খুব পুরু লোফাফা বিনোদবাবুর হাতে দিলেন। তিনিও যন্ত্রচালিতের মতো সেটা হাতে তুলে নিলেন। মনে হলো যেন তিনি জেগে জেগে কোনো অদ্ভুত স্বপ্ন দেখছেন। সেই রত্নখচিত ড্রাগনটা কোথায়? এইবার আপনাদের সেই রহস্যময় দ্রষ্টব্য জিনিসটাই দেখাবো। রেশমি ড্রাগন নামে একটা গুপ্ত সমিতির প্রতীক সেই রত্নখচিত ড্রাগন যে কি অপরূপ জিনিস তা না দেখলে কল্পনা করাও অসম্ভব। ভদ্রলোকের পায়ের কাছে একটা চামড়ার ব্যাগ পড়েছিল। কেউ এতক্ষণ তা লক্ষ্য করেনি। তিনি সেটা টেবিলের ওপর তুলে ঢাকনা খুলে কাগজে মোড়া কিছু একটা বের করলেন। তারপর সেই কাগজের মোড়কটা খুলতেই একটা বিভৎস ভয়াবহ মূর্তি বের হলো। সেটা টেবিলের ওপর রাখতেই মনে হলো যেন মণিময় কোনো একটা ভয়ঙ্কর জীব ওঁত পেতে বসে আছে, এক্ষুনি বুঝেই তাদের ঘাড়ে লাফিয়ে পড়বে। মূর্তিটার আগাগোড়া সোনা এবং বহুমূল্য পাথরের কাজ করা। কল্পিত একটা বিদঘুটে মূর্তিকে চীনা শিল্পীরা অপূর্ব এক জীবন্ত রূপ দিয়েছে। সকলেই পলকহীন চোখে সেই মূর্তিটার দিকে তাকিয়ে রইল। এইটা তাহলে রবিন আপনাকে উপহার দিয়েছে? হ্যাঁ, একরকম তাই বটে। তাহলে দস্যু রবিন এখন কোথায় তাও আপনি জানেন বোধহয়। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব। কে বলতে পারে যে এই মুহূর্তে সে এখানে এসে হাজির হবে না? তা সে জাহান্নামেই থাক অথবা যেখানেই থাক, তাতে আমার কোনো ক্ষতি নেই। নকশাগুলো যে উদ্ধার হয়েছে এই যথেষ্ট। পুলিশ অফিসারটি বিদায় নিয়ে চলে গেলেন। অদৃষ্টকে ধন্যবাদ দাও রজত, আমাদের কর্তব্য আমরা অতি ভালোভাবেই সম্পন্ন করেছি।
এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই অপয়া নকশাগুলোর বোঝা আমাদের ঘাট থেকে নামিয়ে ব্রিটিশ কনসালের ঘাড়ে তুলে দেওয়া, তারপর নিশ্চিন্ত মনে দেশের দিকে পাড়ি জমাতে যা দেরি। বাপরে বাপ। রজত হঠাৎ তার পকেটে হাত দিয়ে একটা চিঠি বের করলো। এই চিঠিখানা তার পকেটে এলো কি করে তা ঠিক করতে না পেরে সেখানে সে খুলে ফেলল। দেখল তাতে লেখা রয়েছে, প্রিয় রজত, তোমাকে আমি রেশমি ড্রাগন সমিতির স্বর্ণখচিত ড্রাগনের কথা আগেই বলেছিলাম। এখন সেটা তোমাদের দুজনকে দেখিয়ে নিয়ে গেলাম। জিনিসটার কারুকার্য এত অপরূপ যে সেটা না দেখালে তোমাদের উপর অবিচার করা হতো বোধহয়। তাছাড়া এই রহস্যে আগে থেকেই আমরা একসঙ্গেই কাজ করছি। হোমসকে তোমরা গ্রেপ্তার করেছ এবং আমার সাহায্যেই সাংহাই পুলিশ রেশমি ড্রাগনের অন্যান্য ডাকাতদেরও গ্রেপ্তার করেছে। সুতরাং আপাতত এখন এইখানেই আমাদের কাজ শেষ। আশা করি তোমরাও এখন ভারতবর্ষেই ফিরে যাবে। ও আরেকটা কথা, তুমি আমায় জিজ্ঞেস করেছিলে নকশাগুলোতে আমার স্বার্থ কি, আর সেই নরাধাম চীনে গুন্ডাদের দলেই বা আমি ভিড়েছিলুম কোন মতলবে। সেদিন তোমার সেই কথার জবাব দেওয়া হয়নি, তার জবাব আজ দিচ্ছি। এই দস্যু রবিন যত বড় দুর্ধর্ষ ডাকাতি হোক না কেন, সে অকৃতজ্ঞ নয়। আমি সেই কৃতজ্ঞতার যৎকিঞ্চিৎ শোধ করবার জন্যই তোমার পিছু পিছুই এতদিন ছুটে বেরিয়েছি। ব্রিটিশ গভর্নমেন্টের নকশাগুলো রক্ষা করা বা চীনে গুন্ডাদের শায়েস্তা করা কিংবা তাদের মহামূল্য ড্রাগন মূর্তি চুরি করা, এইসব কিছুই আমার লক্ষ্য ছিল না। আমি সেই জন্য ভারতবর্ষ থেকে ছুটে আসিনি। তবে কেন এসেছি জানো? গোয়েন্দা রজত রায় একদিন হাতে পেয়েও দস্যু রবিনকে পালাবার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ পেয়েছিল বলেই এই দস্যু রবিন তার পিতার মৃত্যুশয্যায় উপস্থিত হতে পেরেছিল। রজত, সেদিনের কথা আজও আমার সুস্পষ্ট মনে আছে। ভরা গঙ্গায় দস্যু রবিনের পেছনে সাঁতার কাটার মতো দুর্জয় সাহস আর সাফল্যের গর্ব একমাত্র তোমার মধ্যেই সেদিন দেখেছিলাম। তুমি আমায় ধরতেই যাচ্ছিলে। আমি সেদিন নিরুপায় হয়ে একবার মাত্র তোমায় অনুরোধ করেছিলাম, রজতবাবু, আমার বাবা মৃত্যুশয্যায়, তাকে শেষ দেখাতে একবার একটা সুযোগ দেবেন। পুলিশ পাহারায় যেতেও আমার আপত্তি নেই। উদার হৃদয়ে গোয়েন্দা রজত রায় সেদিন কলঙ্কের বোঝা মাথায় তুলে নিয়েছিল। মুহূর্ত মাত্র দেরি না করে সে জবাব দিয়েছিল, কোনো পিতৃভক্ত পুত্র শত অপরাধী হলেও রজত রায় তাকে গ্রেপ্তার করবে না কোনোদিনও। যাও, তুমি নিশ্চিন্তে এগিয়ে যাও, আমি পিছিয়ে পড়ছি। বন্ধু রজত, সেদিন মুমূর্ষু পিতার সামনে প্রতিজ্ঞা করেছিলাম, রবিন দস্যু হয়ে একদিন এই ঋণ শোধ করবার চেষ্টা করবে। এতদিন পর সেই সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি। আমি যখন বুঝতে পারলাম এই বিশাল বিপদের বোঝা মাথায় নিয়ে তুমি নকশাগুলো পাহারা দিতে যাচ্ছ, তাই আর কোনো কারণে নয় বন্ধু, একমাত্র তোমার জন্য, আপদে বিপদে তোমাকে সাহায্য করবার জন্য আমিও নকল সমর সেজে তোমাদের সহযাত্রী হই। তারপর এতকাল সর্বদাই তোমাকে চোখে চোখেই রেখেছি। এক মুহূর্তও তুমি আমার চোখের আড়াল হতে পারোনি। সেদিন চীনে গুন্ডাদের আড্ডায় তুমি ঢুকে যাও সাংকেতিক রুমালের সাহায্যে, আর আমিও তোমাদের পিছু পিছু সেখানে প্রবেশ করি, তবে আমার সাইলেন্ট পিস্তলের কৃপায়। তারপর গ্রোমস ও চীনেরা তোমাকে কেমন করে কোথায় বন্দি করে রাখলো, একটা জ্যান্ত পাইথনের সাথে কেমন করে তোমায় তারা এক ঘরে পুড়ে রাখলো, সবই আমি স্বচক্ষে দেখি। দেখেও তখন আমি তোমার প্রতি কোনো দরদ দেখাইনি রজত। মাঝে মাঝে বরং তোমার অজ্ঞান দেহটা তুচ্ছ তাচ্ছিল্য করে আমি চীনে গুন্ডাদের বিশ্বাস অর্জন করেছি, তাদের সান্নিধ্য লাভের সুযোগ করে দিয়েছি। কাজেই তোমার বন্দিশালার সব গুপ্ত রহস্য জানতে আমায় আর কোনো বেগ পেতে হয়নি। রজত, ঈশ্বরকে ধন্যবাদ যে সকল বিপদে আমি তোমায় রক্ষা করতে পেরেছি। কৃতজ্ঞ দস্যু রবিন যে তার উপকারীর প্রাণ রক্ষা করতে পেরেছে, এই হচ্ছে তার কাছে সব থেকে বড় সান্ত্বনা। এখন তবে বিদায় বন্ধু, বিদায়। ভারতবর্ষে ফিরে সেখানে তোমার আতিথ্য গ্রহণের ইচ্ছা রইল।
বিনোদবাবুকেও আমার ধন্যবাদ দিও তার কৃতকার্যতার জন্য। সাংহাইয়ের পুলিশ কর্মচারীর ছদ্মবেশে তার সাথে দেখা করে এলাম, সেই জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এরপর কার্যক্ষেত্রে আবার যখন আমাদের দেখা হবে, তখন আমি আবার স্বমূর্তিতেই দেখা দেব। এখন বিদায়। ইতি, দস্যু রবিন। চিঠিখানা পড়ে তারা দুজনেই নির্বাক বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইল। স্বয়ং দস্যু রবিন এসে তাদের হাতে নকশাগুলো দিয়ে দিব্যি গল্প গুজব করে চলে গেল, অথচ তাদের কারো মনে সন্দেহ মাত্র জাগল না। এই দস্যু রবিন, লোকটা মানুষ না আর কিছু? অদ্ভুত তার সাহস। রজত আর বিনোদবাবু বোকার মতো সেই চিঠিটার দিকে তাকিয়ে বসে রইলেন। তাদের মনে হলো আগাগোড়া সমস্ত ব্যাপারটাই যেন অপূর্ব প্রহেলিকা, অপূর্ব ছদ্মবেশ। দস্যুর ছদ্মবেশে এ যেন কোনো এক কুসুম কোমল হৃদয়ের মূর্ত বিকাশ। এরপর ব্রিটিশ কনসালের সাথে দেখা করে বিনোদবাবু তাঁকে নকশাগুলোর দায়িত্ব বুঝিয়ে দিয়ে এলেন। তিনি জানালেন তিনি অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। কনসালের পরামর্শ মতো দুদিন পর একটা ব্রিটিশ জাহাজে যাত্রার বন্দোবস্ত করে তিনি হোটেলে ফিরে এসে রজতকে বললেন, তৈরি হয়ে নাও রজত, দুদিন পর একটা জাহাজ ভারতের দিকে রওনা হচ্ছে। আমি সেই জাহাজে যাবার সব বন্দোবস্ত করে এসেছি। তথাস্তু। তবে দেশের জন্য প্রাণ হাঁপিয়ে উঠলেও এই বিরাট সাংহাই নগরীর অসংখ্য অজানা রহস্য আমায় যেন হাতছানি দিয়ে ডাকছে। রহস্যময়ী সাংহাই নগরী ছেড়ে যেতেও আমার প্রাণ কেঁদে উঠছে। আর কোনোদিনের বুকে আসবো কিনা ভগবানই জানেন। দুদিন পর ভারতগামী একটা জাহাজের ডেকে দাঁড়িয়ে রজত অনেক কিছুই চিন্তা করছিল। সাংহাইতে সে এই দুর্দিনে অনেক কিছুই দেখেছে, এমনকি মৃত্যুর মুখ থেকেও বেঁচে ফিরে এসেছে সে। তবুও একে ছেড়ে যেতে ইচ্ছে হয় না। মনে হয় আবার সে ছুটে চলে যায় ওই নগরীর রহস্যময় বুকে। তার প্রাণদাতা বন্ধু দস্যু রবিন হয়তো এখনো সেখানেই কোথাও বাস করছে। ঘণ্টা বাজিয়ে জাহাজ ধীরে ধীরে বন্দর ছেড়ে সমুদ্রের দিকে রওনা হলো। রজত মনে মনে নমস্কার জানিয়ে বলল, বিদায় সাংহাই। আর কোনোদিন তোমার বুকে আসবো কিনা জানি না, তবে এই কথা ঠিক যে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার কথা আমি ঠিক মনে রাখব। যদি কোনোদিন আবার আসি, তবে দয়া করে তোমার বুকে যেন একটু স্থান পাই। ক্রমে শহরের ঘরবাড়ি ধীরে ধীরে আবছা হয়ে সমুদ্রের সাথে মিশে গেল। রজত পলকহীন চোখে তাকিয়েছিল সেই দিকে। বিনোদবাবু যখন তাঁর পাশে এসে দাঁড়ালেন, তখন তীরের শেষ রেখাটি পর্যন্ত সমুদ্রের সাথে মিশে গিয়েছে। সমুদ্রের জল তোলপাড় করে জাহাজ তখন ছুটে চলেছে ভারতবর্ষের দিকে।